হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। অলরেডি আপনারা পেডাগোগির উপর সেট 1 পেয়ে গেছেন। আজকের সেট 2তে আমরা পেডাগোগির উপরই 30টা প্রশ্ন এবং তার অ্যান্সার দেখে নেব। তাহলে চলুন সরাসরি আমরা ক্লাসে ফোকাস করি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন আমি ওই স্ক্রিনটা ছেড়ে দিলাম। গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, 4টে অপশান আছে: অবয়ব, শিক্ষা, শিখন, শিক্ষণ। তো গেস্টাল্ট শব্দটি এটা একটা জার্মান ওয়ার্ড। হ্যাঁ, তো এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অবয়ব বা আকৃতি। অবয়ব না থাকলে অ্যান্সার হতে পারত আকৃতি, যদি অপশানে থাকতো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার হচ্ছে অপশান এ, অবয়ব। কোয়েশ্চেন নাম্বার 2, মেন্টালিটি অফ অ্যাপস নামক গ্রন্থটি প্রকাশিত হয় কবে? তো প্রথমে আমরা একটু জেনে নেব আরেকটা অ্যান্সার। মেন্টালিটি অফ অ্যাপস এই যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে উলফগ্যাং কোহলার। ভদ্রলোক একজন জার্মান চিন্তাবিদ, তিনি এই বইটি লিখেছেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কত সালে বইটি প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1925 খ্রিস্টাব্দে মিস্টার উলফগ্যাং কোহলার মেন্টালিটি অফ অ্যাপস নামক গ্রন্থটি প্রকাশ করেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 অপশান সি। পরের প্রশ্ন 3 নাম্বার, শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করার উদ্দেশ্য কি? কোনো শিক্ষার্থী যখন কিছু শেখে তার ওই প্রস্তুতি, তার ওই শিখন প্রস্তুতি পরিমাপ করার উদ্দেশ্য কি, কেন করা হয় সেটা? উত্তর হচ্ছে অপশান ডি, সবগুলোই। পূর্ব জ্ঞান যাচাই, শিক্ষার্থী আগে কি জ্ঞান আহরণ করেছেন, ওই টপিক থেকে তিনি কি ধরনের শিখতে পেরেছেন, তার ডেপথ কি হয়েছে, কনসেপশন ক্লিয়ার কিনে, এগুলো যাচাই করা হয়। তার মনোযোগ আকর্ষণ করা হয় এবং তার মধ্যে একটা প্রেরণা জাগানো হয়। তাহলে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, অ্যান্সার হচ্ছে এই সবকটাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন 4, শিখনের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের প্রস্তাবক কে? দেখুন এই যে বিভিন্ন ধরনের চিন্তাবিদ, কোহলবার্গ, স্কিনার, পিয়াজে, পিয়ারসন, থর্নডাইক, জন ডিউই, এই নামগুলো বারবার আমাদের কিন্তু ঘুরে ফিরে আসবে। আমরা যারা টেটে অলরেডি একবার বসে পড়েছি তারা নিশ্চয়ই বিষয়টা জানেন, আর যারা বসবেন তারা নিশ্চিত থাকবেন যে এই নামগুলো বারবার ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, একটা বিষয় তো অবশ্যই প্রবলেমেটিক, যে কখন কার ঘাড়ে কাকে আমরা চাপিয়ে দিই, সেটা আমাদের একটু সতর্ক হয়ে তাই কাজ করতে হবে। এই জন্য আমাদের এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে আত্মস্থ করতে হবে। তাহলে প্রশ্নটা কি আছে? শিখনের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের প্রস্তাবক হচ্ছেন পিয়াজে, একজন সুইস চিন্তাবিদ। তিনি মানে সুইজারল্যান্ডে তার জন্ম আর কি, তিনি সেখানকার লোক, তাই তাকে বলি আমরা সুইস চিন্তাবিদ আর কি। তাহলে শিখনের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের প্রস্তাবক ছিলেন পিয়াজে। কোয়েশ্চেন নাম্বার 4 অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 5, প্রশ্নটা কি? শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কি হয়? 4টে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই প্রশ্নটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। অ্যান্সার হবে অপশান এ। কেন? দেখুন শিক্ষার্থীদের সকলেই কিন্তু সমান শেখে না। আপনারা যারা পড়াচ্ছেন, যারা ইন সার্ভিস টিচার আছেন, তারা নিশ্চয়ই জানেন, যারা বিএড করছেন, যারা প্র্যাকটিস টিচিং দিয়েছেন, তারা প্রত্যেকেই জানেন একটি ক্লাসে যদি 30 জন স্টুডেন্ট থাকে প্রত্যেকেই সমান শেখে না, প্রত্যেকেই সমান মেধাবী হয় না, এটা ক্লিয়ার। আর যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে পড়াশোনা করা হয় তাহলে প্রেরণা কমে যায়, সেটা হতে পারে না। বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বা দেবেন যারা, তারা কিন্তু এইভাবে সহযোগিতামূলক শিখনটা তাদের ক্ষেত্রে বেশ প্রযোজ্য, তারা এটা করে থাকেন, গ্রুপ ডিসকাশন করে থাকেন। এতে কি হয়? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 অপশান এ। নেক্সট ওয়ান 6 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তাকে? ভেরি ইজি, অ্যান্সার হবে অপশান সি, থর্নডাইক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ছোট্ট প্রশ্ন, কম্প্যাক্ট একটা কোশ্চেন, অনেকবার এসেছে। তাহলে শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। কোশ্চেন নাম্বার 6 অপশান সি। কোশ্চেন নাম্বার 7, সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কার? অ্যান্সার হচ্ছে স্কিনার।
আরেকটা অনুবর্তন তত্ত্ব আছে সাপেক্ষ অনুবর্তন তত্ত্ব। আমরা সেট ওয়ানে দেখেছি, প্যাডাগোগিরই সেট ওয়ানে দেখেছি সাপেক্ষ অনুবর্তন তত্ত্ব কার, সেটা হয়ে গেছিল প্যাভলভের। কিন্তু এখানে কি আছে, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, সেটা কে লিখেছেন বা কে বানিয়েছেন বা কার মস্তিষ্ক প্রসূত, স্কিনার। কোশ্চেন নাম্বার 7 অপশন বি। কোশ্চেন নাম্বার 8, ইনসাইট বা অন্তর্দৃষ্টি তত্ত্বের প্রবক্তাকে, অ্যান্সার হবে অপশন ডি উলফগ্যাং কোহলার, জার্মান এডুকেশনিস্ট বলতে পারো, জার্মান চিন্তাবিদও বলতে পারো। তাহলে কোশ্চেন নাম্বার 8, ইনসাইট বা অন্তর্দৃষ্টি তত্ত্বের প্রবক্তা হচ্ছে উলফগ্যাং কোহলার। এই প্রসঙ্গে আপনাদের বলবো, যখন এই ধরনের বিভিন্ন চিন্তাবিদকে নিয়ে কোনো কোয়েশ্চেন আসে, সেটা আপনারা যদি একটু মুখস্থ করে নিতে পারেন বা বারবার একটু এই বিষয়টা আত্মস্থ করেন ভালো করে, তাহলে কিন্তু বেশ কাজে দেয়। তাহলে কোশ্চেন নাম্বার 8 অপশান ডি। কোশ্চেন নাম্বার 9, আচ্ছা কোশ্চেন দেখবেন একটু সবাই। জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা প্রত্যক্ষভাবেই গড়ে তোলে, এই অভিমতটি কার? আমরা সবাই জানি শিশুরা যা দেখেন সেটাই ইমিটেট করে, সেটাই কপি করে। তো তারা যা দেখে, যেভাবে দেখে সেভাবেই শেখে, সেটাই শেখে। তাহলে জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা প্রত্যক্ষভাবেই গড়ে তোলে, এই অভিমতটি কার? কে বলেছিলেন এই কথাটা? এটা বলেছিলেন অপশানে পিয়াজে। কোয়েশ্চেন নাম্বার 9 অপশান এ। 10, পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দুটি বিপরীত ধর্মী উপাদান কি? ভালো করে বুঝবেন। শিশুর জৈবিক সক্রিয়তা, শারীরিক ব্যাপারটা এর সঙ্গে যুক্ত আছে। শিশুর জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিরোধী, যদি পরস্পর বিপরীত ধর্মী উপাদান কি? অ্যান্সার হচ্ছে অপশান এ আত্মীকরণ ও উপযোজন। তো আত্মীকরণ, নিজেকে আত্মসংরক্ষণের যে ক্ষমতা, সেটাকে আমরা বলি আত্মীকরণ। আর উপযোজন কি? উপযোজন হচ্ছে শিশুর ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলি উপযোজন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্সার হচ্ছে অপশান এ। 11, পেঁয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে, যেটা একটু আগে বলছিলাম 10 নম্বর প্রশ্নে, প্রাণীর বা বাচ্চার বা যে কোনো মানুষের আত্মসংরক্ষণের যে প্রবণতা, সেটাকে আমরা কি বলি? আত্মীকরণ। উপযোজন কি ছিল? ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি উপযোজন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে কি বলে? অপশান এ আত্মীকরণ বলে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 অপশান এ। 12, পেঁয়াজে কে ছিলেন? অলরেডি আমরা জেনে ফেলেছি, সুইস চিন্তাবিদ, সুইজারল্যান্ডের ব্যক্তি তিনি। কোয়েশ্চেন নাম্বার 12 অপশান বি। 13, ভাইগটস্কির মতে কৃষ্টি কি? কৃষ্টি শব্দের মানে কি? কালচার বা সংস্কৃতি। তাহলে ভাইগটস্কির মতে কৃষ্টি হলো শিখনের সহায়ক উপাদান। আমরা বলি না, পরিবেশ, কালচার, সংস্কৃতির একটা বিশেষ গুরুত্ব আছে একটি শিশুর শিক্ষার উপর। পরিবেশ কিন্তু আমাদেরকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আমাদের যে বংশ পরম্পরা, আমাদের সেটা বা আমাদের যে শারীরিক মানসিক যে ধাঁচ বা সে ধারণা, সেগুলো কিন্তু সব কিছুই আমাদের ডিএনএর মধ্যে লিপিবদ্ধ থাকে। আমরা সেট ওয়ানে দেখেছি, কোশ্চেনটা ছিল। কিন্তু পরিবেশেরও একটা বিশেষ প্রভাব থাকে। সো পরিবেশের মধ্যে আমরা কি ধরতে পারি, কি আসে? কালচার থাকবে, বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকবে, কৃষ্টি থাকবে, এটা হচ্ছে এটা। তাহলে ভাইগটস্কির মতে কৃষ্টি হলো কি? শিখনের সহায়ক উপাদান। পরিবেশ, সংস্কৃতি, এগুলো আমাদেরকে নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে অপশান ডি। 14, পেঁয়াজের তত্ত্ব ভাইগটস্কির তত্ত্ব থেকে কোন কোন ক্ষেত্রে পৃথক? এই কোয়েশ্চেনটা একটু ডেসক্রিপটিভ টাইপের, তো আমাদের তো এত সময় নেই, এত সময় আমরা দিতে পারবো না ভিডিওতে, সুতরাং এখানে শুধুমাত্র উত্তরটাই বলে দিচ্ছি। পেঁয়াজের তত্ত্ব ভাইগটস্কির তত্ত্ব থেকে শিখনের ভাষা ও চিন্তনের গুরুত্ব, এই দুটো জিনিসের ক্ষেত্রে একে অপরের তত্ত্ব পৃথক হয়েছে। তো পেঁয়াজের তত্ত্ব ভাইগটস্কির তত্ত্ব থেকে এই বিষয়টার জন্যই পৃথকতা পেয়েছে। কি সেটা? শিখনের ভাষা ও চিন্তনের গুরুত্ব। দুজনের তত্ত্বের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 অপশান ডি। 15, কোলবার্গের মতে চিন্তন পদ্ধতির অন্তর্ভুক্ত বিচারকরণ সম্বন্ধে ভুল ও নির্ভুল প্রশ্নগুলোকে কি বলা হয়? আমরা একটা জিনিস ভাবছি, একটা কাজ নিয়ে ভাবছি, কাজটা করব কি করব না, তো তখন বিষয়টা চলে আসে মরালিটির উপর,
কাউকে আমরা ঠকাবো কি ঠকাবো না, কোনো বাচ্চা যখন ভাবে যে এই কাজটা করলে পরীক্ষায় টুকলি করবো কি না, এটা কি ঠিক হবে কাজটা, যখন কোনো শিশু এই বিষয়টা নিয়ে ভাবে তার মানে তার মধ্যে একটা নৈতিকতার জন্ম হয়েছে, তার মধ্যে মরালিটি ডেভেলপ করেছে, একটা নৈতিকভাবে সে দ্বন্দ্বে পড়েছে ভালো আর খারাপের মধ্যে, এটা হচ্ছে সেটা। অ্যান্সার হবে অপশান ডি, নৈতিক দ্বন্দ্ব। তাহলে কোহলবার্গের মতে চিন্তন পদ্ধতির অন্তর্ভুক্ত বিচারকরণ সম্বন্ধে ভুল ও নির্ভুল প্রশ্নগুলিকে কি বলি আমরা, নৈতিক দ্বন্দ্ব। 15 অপশান ডি। কোশ্চেন নাম্বার 16, বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়, অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোনো ছাত্র কোনো বাচ্চার বুদ্ধি আছে কি না সেটা মাপার মাপকাঠি বা মানদণ্ড হচ্ছে এগুলো, শিখনের ক্ষমতা। যে বাচ্চা স্মার্ট হবে, ইন্টেলিজেন্ট হবে, সে তাড়াতাড়ি শিখবে, তার অভিযোজনের ক্ষমতা ভালো থাকবে এবং বিমূর্ত বিষয় বোঝার ক্ষমতা, তাই না, মূর্ত বিমূর্ত এই সমস্ত বিষয়গুলো বোঝার ক্ষমতা তার সাংঘাতিক থাকবে, তখন গিয়ে বলবো যে ছেলেটি বা বাচ্চাটি বুদ্ধিমান, তার বুদ্ধি আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 অপশান ডি। 17, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন তত্ত্বটি প্রকাশ করেছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন তত্ত্বটি প্রকাশ করেছেন, অ্যান্সার হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের যে তত্ত্বটি তিনি প্রকাশ করেছেন মানসিক ক্ষমতা সম্পর্কে, সেটাকে বলা হয় দ্বি উপাদান তত্ত্ব। একটা হচ্ছে সাধারণ উপাদান, আরেকটা হচ্ছে সাধারণ উপাদান, আরেকটা হচ্ছে বিশেষ উপাদান, যেটাকে আমরা আবার কেউ কেউ জি ফ্যাক্টর বলে থাকি অথবা এস ফ্যাক্টরও বলে থাকি। জি ফ্যাক্টর মানে হচ্ছে জেনারেল ফ্যাক্টর, আর বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। তাহলে এই হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব, যেটা মানসিক ক্ষমতা সম্পর্কে প্রকাশ করেছিলেন কে, স্পিয়ারম্যান। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 18, বুদ্ধির গিলফোর্ড তত্ত্বটিকে কি বলা হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, আত্মস্থ করে রাখতে হবে। বুদ্ধির গিলফোর্ড তত্ত্বটিকে কি বলা হয়, অ্যান্সার হচ্ছে অপশান সি, ত্রিমাত্রিক তত্ত্ব। তো ত্রিমাত্রিক তত্ত্বের মধ্যে কি আছে, তিনটি বিষয় আছে, কার্যকলাপ, বিষয়বস্তু, পণ্য। কার্যকলাপ, বিষয়বস্তু, পণ্য। তাহলে বুদ্ধির গিলফোর্ড তত্ত্বের মধ্যে যে ত্রিমাত্রিক বা বুদ্ধির গিলফোর্ড তত্ত্বকে আমরা বলি ত্রিমাত্রিক তত্ত্ব, এর মধ্যে তিনটে জিনিস কি কি আছে, কার্যকলাপ, বিষয়বস্তু আর পণ্য, এই তিনটি বিষয় রয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 অপশান সি। 19, গিলফোর্ড তার বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে কতগুলো উপাদানের কথা বলেছেন, 150টি। ফ্ল্যাট কোয়েশ্চেন, মুখস্থ রাখতে হবে এটা। তাহলে আবার রিপিট করছি, গিলফোর্ড তার বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে, যে ত্রিমাত্রিক তত্ত্ব আগের কোশ্চেনে ছিল, তিনটে বিষয় ছিল ত্রিমাত্রিক তত্ত্বে, কি কি, কার্যকলাপ, বিষয়বস্তু, পণ্য। তাহলে ওই ত্রিমাত্রিক তত্ত্বে যে উপাদানগুলির কথা বলেছেন সেই উপাদানগুলির সংখ্যা কত, 150টি। তাহলে কোশ্চেন নাম্বার 19 অপশান ডি। 20, 1905 খ্রিস্টাব্দে আলফ্রেড বিনে ও থিওডর সাইমন প্রকাশিত বুদ্ধি অভিজ্ঞাতে প্রশ্নের সংখ্যা কত ছিল। 1905 সালে আলফ্রেড বিনে ও থিওডর সাইমন যে বুদ্ধি অভিজ্ঞা প্রকাশ করেছিলেন সেই অভিজ্ঞাতে প্রশ্নের সংখ্যা কত ছিল, 30টি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 অপশান বি। 21, ওয়েসলারের মতে মানুষের প্রতিবন্ধীদের বা মানসিক প্রতিবন্ধী বা মানুষের মধ্যে যেসব শিশু বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ হয় বা প্রতিবন্ধী হয় তাদের বুদ্ধাঙ্ক কত, 70-এর নিচে। ইন্টেলিজেন্ট কোশেন্ট পরিমাপ করে যদি দেখা যায় কোনো মানুষের বা কোনো শিশুর বা কোনো ছাত্রের বুদ্ধাঙ্ক 70-এর নিচে, তার মানে ধরে নিতে হবে তিনি বা সে প্রতিবন্ধী। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21 অপশান সি। কে বলেছেন এটা, ওয়েসলার বলেছেন। 21 অপশান সি। 22, কোনো শিশুর জন্মগত বয়স 8 এবং তার মানসিক বয়স যদি 12 বছর হয় তাহলে তার বুদ্ধাঙ্ক কত, উত্তর হবে অপশান ডি, 150।
এই বিষয়ে কিছু অঙ্ক আছে যেটা হয়তো কোনো একটা পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা দেখব, বা পরবর্তী কোনো একটা ক্লাসে এই নিয়ে আমরা ডিসকাস করব। যেহেতু আজকে সময় কম, কোয়েশ্চেন বেশি, তাই এই বিষয়ে আর আমরা ফার্দার আলোকপাত করতে পারলাম না। শুধু এইটুখানি বলে যাচ্ছি এখানে যে কোনো শিশুর জন্মগত বয়স 8 বছর এবং তার মানসিক বয়স যদি 12 বছর হয়, সেক্ষেত্রে তার বুদ্ধাঙ্ক হবে 150। কোয়েশ্চেন নাম্বার 22, অপশান ডি। 23, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? ফ্ল্যাট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? অ্যান্সার হবে অপশান ডি, স্পিয়ারম্যান। ওই যে বলছিলাম বিভিন্ন ধরনের চিন্তাবিদদের নাম আমাদের একদম আত্মস্থ করে রাখতে হবে। কতগুলো পেলাম আমরা? স্পিয়ারম্যান পেলাম, থর্নডাইক পেলাম, পিয়াজে পেলাম, জন ডিউই পেয়েছি, স্কিনার পেয়েছি, প্যাভলভ পেয়েছি, প্রচুর আছে। যারা টেট অলরেডি দিয়েছেন বা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন, বিএড ডিএলএড করেছেন, তাদের কাছে বিষয়টা কিন্তু মোটেও নতুন নয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23 হচ্ছে অপশান ডি, স্পিয়ারম্যান। 24, পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। এই যে ডেফিনিশন, সেটা কে দিয়েছিলেন? পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, ভিন্ন ভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সেই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্নভাবে রিয়্যাক্ট করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে বুদ্ধি। কে বলেছেন? এডওয়ার্ডস বলেছেন। খুব ইন্টারেস্টিং আর খুব সুন্দর একটা ডেফিনিশন বুদ্ধির। তাহলে পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। কে বলেছেন? এডওয়ার্ডস। 24, অপশান এ। নেক্সট ওয়ান, শিশুর সৃজনশীলতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি বা কি? 4টে অপশান আছে, অ্যান্সার হবে অপশান সি, অভিসারী চিন্তন। কোনো বাচ্চার মধ্যে সৃজনশীল বা সৃজনশীলতা রয়েছে, সেটা আমরা বুঝবো কী করে? তার বৈশিষ্ট্য থাকবে কি? অভিসারী চিন্তন। 25 হচ্ছে অপশান সি। 26, সৃজনশীল শিক্ষার্থী বলতে বোঝায় ক্লাসে 30 জন স্টুডেন্ট থাকতে পারে বা 40 থাকতে পারে, তার মধ্যে একজন বা দুজন দেখবেন ইম্প্রোভাইজেশন করতে পারে। কোনো জিনিস বাকি 28 জন বা 38 জন বাচ্চা যেভাবে রিয়্যাক্ট করবে কোনো জিনিস নিয়ে, ওই একটি বা দুটো বাচ্চা একটু ডিফারেন্ট ওয়েতে রিয়্যাক্ট করবে, তারা একটু ইম্প্রোভাইজেশন দেখাবে। এটাকে আমরা বলি সৃজনশীলতা। অন্যদের থেকে একটু আলাদা ভঙ্গিমায় বা আলাদা কিছু তারা দিয়ে থাকে। তো সৃজনশীল শিক্ষার্থী কাদের বলবো আমরা? অতি বুদ্ধিমান, পরীক্ষায় ভালো ফল করা, ভাবনায় ও সমস্যা সমাধানে দক্ষ, নাকি প্রতিভাবান? ভাবনায় ও সমস্যা সমাধানে যে ছাত্রটি দক্ষ হবে তাকেই আমরা বলবো সৃজনশীল শিক্ষার্থী। তো আমাদের এডুকেশন সিস্টেমের একটা বাজে দিক হচ্ছে পরীক্ষায় ভালো ফল করলেই তাকে আমরা ভালো, ব্রাইট আর সৃজনশীল বলে থাকি, যেটা মোটেও ঠিক নয়। কারণ নাম্বার দিয়ে, মার্কস দিয়ে একটি ছাত্রের ইম্প্রোভাইজেশন করার ক্ষমতাকে আমরা যাচাই করতে পারি না। কিভাবে সেটা পারবো? সে ক্লাসে কিভাবে রিয়েক্ট করছে, কোনো টাফ সিচুয়েশনে টাফ কোয়েশ্চেন পেলে সে কিভাবে রিয়েক্ট করছে, কিভাবে অ্যান্সার করছে, সেটার উপর নির্ভর করে আমরা বলতে পারি বাচ্চাটি সৃজনশীল কিনা। তাহলে 26 হচ্ছে অপশান সি। 27, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? দ্রুত চিন্তা করতে পারা, এটা না, এটা নয়। অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, এটাও নয়। বিচিত্র উপায়ে সমস্যার সমাধান করা, যেটা বলছিলাম আগে, 38টা বাচ্চা একরকমভাবে রিয়েক্ট করছে কিন্তু দুজন অদ্ভুতভাবে রিয়েক্ট করছে। অবশ্যই সঠিকভাবে, সঠিক হবে সেটা, ভুলভাল হলে হবে না। তাহলে সৃজনশীলতার সঙ্গে সম্পর্ক নেই কোনটার? একটানা পরিশ্রম করা। একটানা দু ধরনের স্টুডেন্ট হয়, এক ধরনের স্টুডেন্ট যাদের মধ্যে গড গিফটেড ট্যালেন্ট থাকে, আরেক ধরনের স্টুডেন্ট যারা প্রচণ্ড পরিশ্রম করে। যদি ক্রিকেটের ভাষায় বলি, তাহলে যারা প্রচণ্ড পরিশ্রম করে তারা হচ্ছে রাহুল দ্রাবিড়, আর যারা গড গিফটেড ট্যালেন্ট যাদের থাকে তারা হচ্ছে সচিন তেন্ডুলকার। তাহলে সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? একটানা পরিশ্রম করা, ভালো লেবার দিতে পারে, ভালো পরিশ্রম করতে পারে, এটা কিন্তু সৃজনশীলতা নয়। তাহলে 27 হচ্ছে অপশান সি। 28, বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অপশান সি, গুণগত বৈশিষ্ট্য। বিশেষ মানসিক ক্ষমতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। তাহলে 28 অপশান সি। 29, প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।
একটি শিশু মেরিটোরিয়াস, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে? ভালো মার্কস পেলে মেরিটোরিয়াস হয়ে গেল না, মুখস্থ করে ভালো মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু কোনো মানদণ্ড বা মাপকাঠি নয়। তাহলে প্রতিভাবান শিশু আমরা চিনব কী করে, বুঝবো কী করে? নাম্বার 1, দ্রুত শারীরিক ও ভাষাগত বিকাশ। 5 বছরের বাচ্চা, তার যে বিকাশ হওয়া উচিত সেটা যদি হয়, 6 থেকে 11 বছরের একটি বাচ্চা, তখন তার ওভারল্যাপিং পিরিয়ড চলবে, সেটা যদি ঠিকঠাকভাবে হয়, তারপর যদি দেখি প্রি গ্যাং পিরিয়ডে সে দলবদ্ধভাবে খেলতে পারছে, এক কোণায় দাঁড়িয়ে নেই, সে দল তৈরি করতে পারছে, তার মধ্যে সামাজিকীকরণের বোধ জাগ্রত হয়েছে, তার মানে বাচ্চাটির সঠিকভাবে বিকাশ হচ্ছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে। নাম্বার 2, অদম্য কৌতূহল স্পৃহা। বেশিরভাগ শিক্ষকরাই আমরা বিরক্ত হই, ক্লাসে কোনো স্টুডেন্ট যদি বেশি প্রশ্ন করে আমরা কিন্তু তার উপর খুব বিরক্ত হই, যেটা মোটেও উচিত নয়। তো একজন প্রতিভাবান শিশুর এটা একটা প্রখর স্মৃতিশক্তি। হ্যাঁ, হয়তো স্বামীজির মতো ফটোগ্রাফিক মেমোরি নাও থাকতে পারে, কিন্তু প্রচণ্ড স্মৃতিশক্তির অধিকারী, তার কোনো বিষয় মনে থাকে ভালো। তো একজন প্রতিভাবান শিশুর মধ্যে এই প্রত্যেকটি গুণ থাকবে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, সবগুলো। 29 অপশন ডি। 30, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কি করেন? সুন্দর পিচাই, রামাকৃষ্ণন, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা ছিলেন উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তি। তারা কি করতে পারতেন? তারা কোন জায়গায় সবার থেকে আলাদা? অপশান সি, দ্রুত সমস্যার সমাধান করেন। সমস্যা নিয়ে তারা বসে থাকেন না, সমস্যা কী ধরনের এবং সেটা যে সমস্যা সেটাও তারা মেনে নেন, মেনে নিয়ে সেটার সমাধানও দ্রুততার সঙ্গে করেন। তো উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থী সঙ্গে এভারেজ যে স্টুডেন্ট আছে তার ডিফারেন্সই হচ্ছে এখানে। একজন এভারেজ স্টুডেন্ট, গড়পড়তা ছাত্র ছাত্রী, তারা দ্রুত সমস্যার সমাধান নাও করতে পারে, কিন্তু উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা এটা খুব দ্রুততার সঙ্গেই করে থাকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 হচ্ছে অপশান সি। তাহলে পেডাগজি সেট 2তে আমাদের এই আজকে 30টা প্রশ্নের উত্তরই ছিল। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে হরিণঘাটা স্টাডি সার্কেলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন।